আসসালামু আলাইকুম। ওয়েবসাইটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ইতিমধ্যে আপনারা আমার ফরেক্স অ্যালগো ট্রেডিং এর যে কোর্স, এই কোর্সের পুরো বিষয়বস্তু সম্পর্কে একটা কনসেপ্ট পেয়েছেন। ফরেক্স অ্যালগো ট্রেডিং এ আমরা কতগুলা চ্যাপ্টার, কতগুলা লেসনের মাধ্যমে কভার করব, আমার মনে হয় এটা সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন। এবং এই কোর্সে আমি সবসময় আপনাদের সাথে থাকবো মোহাম্মদ আমিনুল ইসলাম রাজীব। আমি ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের ফরেক্স অ্যালগো ট্রেডিং এই সম্পূর্ণ কোর্সটা পরিচালনা করব। তো কোর্সগুলা আমরা প্রতিটা চ্যাপ্টার ভিত্তিক কন্টেন্ট অনুযায়ী চেষ্টা করব একের পর এক, যাতে করে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয় এবং প্রত্যেকটা সোর্স ফাইল কোথা থেকে নেওয়া হয়েছে এবং আপনারা কোন কোন জিনিস কোন কোন জায়গা থেকে খুঁজে পাবেন, প্রত্যেকটা জিনিসই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই কোর্সটার পুরোটা সময় আপনারা আমার সাথে থাকবেন এবং আশা করি আপনারা ভালো কোনো কিছু পেতে যাচ্ছেন, যেটা হয়তো আপনার ফরেক্স এর যে ট্রেডিং লাইফটা সেটাকে করবে অনেক অনেক বেশি প্রাণবন্তকর। তো চলুন শুরু করা যাক। আমি আমার এই কোর্সটা নর্মালি যেরকম ভাবে কোর্সগুলোকে সাজানো হয় ওই রকম ভাবে না সাজিয়ে এমন ভাবে তৈরি করেছি যাতে করে আপনাদের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা বিষয় কনসেপ্ট ক্লিয়ার থাকে, অর্থাৎ ফরেক্স ওরিয়েন্টেড কোনো কোশ্চেন যেন আপনাদের মধ্যে না থাকে। তো আমার এই ফরেক্স অ্যালগো ট্রেডিং ওয়েবসাইটের পক্ষ থেকে যেই ফরেক্স এর কোর্সটা, এই কোর্সটার প্রত্যেকটা কন্টেন্ট এবং প্রত্যেকটা কারিকুলাম এবং প্রত্যেকটা লেসন আমার মনে হয় আপনাদেরকে আপনাদের চাহিদা অনুযায়ী সবকিছুই দিতে সমর্থ হবে। এখানে আমি বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর আমি আমার যে স্লাইডগুলো, সেই স্লাইডগুলো ইংরেজি এবং বাংলার সমন্বয়ে ক্রিয়েট করেছি। তবে বাংলা এবং ইংরেজি সমন্বয়ে ক্রিয়েট করাতে আপনাদের তেমন কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ যেহেতু ফরেক্স একটা ইন্টারন্যাশনাল মার্কেট, তো কিছু কিছু কন্টেন্ট আছে যে টার্মিনোলজিগুলা আমি যদি আপনাদেরকে ইংরেজিতে বলি সেটা আপনাদের জন্য বোঝা সুবিধা হবে। আবার কিছু কিছু কন্টেন্টের টার্মিনোলজি থাকে যেগুলা বাংলায় যদি আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দিই তাহলে এটা আপনাদের জন্য আরো বেশি সহজ হবে। তো ফরেক্স অথবা স্টক অথবা শেয়ার মার্কেট অর্থাৎ ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট রিলেটেড যে কোনো মার্কেটের মধ্যেই সবার আগে যেটা থাকে সেটা হচ্ছে ডিসক্লেইমার, বাংলায় যেটাকে বলা হয় সতর্কীকরণ। ফরেক্স ট্রেডিং সমগ্র বিশ্বে উন্মুক্ত হলেও বাংলাদেশে এটি স্বীকৃত নয়, ফলে ওয়েবসাইটটি কাউকে এই মার্কেটে বিনিয়োগে উৎসাহিত করে না এবং কোনো ব্রোকারের প্রতিনিধিত্বও করে না। অন্য 10টি ফ্রিল্যান্সিং প্রজেক্টের মতোই কিভাবে অর্থ বিনিয়োগ ছাড়াই $5 ট্রিলিয়ন এই মার্কেটের বহুমুখী সুবিধাগুলোকে কাজে লাগিয়ে একটি সুন্দর কেরিয়ার গড়া যায়, শুধুমাত্র তাই প্রস্তাব করে ওয়েবসাইটটি। এছাড়া ওয়েবসাইটটি সেবাগুলা বিশ্বব্যাপী। তথ্য প্রযুক্তির যুগে জানার অধিকার নিয়েই মূলত এই যাত্রা। সুতরাং বিজ্ঞান ও প্রযুক্তির যুগে আপনার অন্ধত্ব আমার জন্য কখনো প্রতিবন্ধক হতে পারে না। ফরেক্স না, ফরেক্সের সাথে সাথে শেয়ার, স্টক মার্কেট, প্রত্যেকটা যেগুলোতে ফিনান্স রিলেটেড থাকে, নগদ লিকুইডিটি থাকে বা টাকার যোগান থাকে, প্রত্যেকটা কোর্সের আগে এরকম একটা ডিসক্লেইমার থাকে। কারণ এখানে 100% বলতে কিছুই নাই। পৃথিবীর সবচেয়ে সেরা কোর্সটিও যদি আপনি করেন, আপনি যদি ফরেক্সের টোটাল অ্যালগোরিদমটা না বুঝেন তাহলে আপনার পক্ষে আসলে এখানে প্রফিট করে টিকে থাকাটা কষ্টকর হবে। তো স্টেপ বাই স্টেপ আপনারা প্রত্যেকটা জিনিসই জানবেন এবং খুব ভালোভাবে শিখতে পারবেন। আর আমি বিস্তারিতভাবে এই কারণেই বলবো যাতে করে আপনাদের খুব সহজেই প্রত্যেকটা টার্ম সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হয়। আপনারা কোর্সটা যেহেতু করতেছেন, আমি মনে করি এই কোর্সের পরে বাংলাদেশের আর কোনো মেন্টরের কোর্স করার প্রয়োজন হবে না। এমন হতে পারে কিছু কিছু মেন্টরের কোর্স আমার এই কোর্সের কোন একটা চ্যাপ্টারের অংশ বিশেষ, বা 2টা লেসন, 3টা লেসন বা 4টা লেসনকে পুঁজি করে ওরা সম্পূর্ণ কোর্সটা ক্রিয়েট করে, এরকম হতে পারে। আমি চেষ্টা করব আমার এই কোর্সের মধ্য দিয়ে আপনাদেরকে A to Z দেওয়ার জন্য, যাতে করে এরপরে ফরেক্স ওরিয়েন্টেড আপনাদের কোনো কিছু, কোনো কনসেপ্ট বলেন, কোনো অ্যালগোরিদম বলেন, কোনো স্ট্র্যাটেজি বলেন, কোনো কিছু নিয়েই যাতে কোনো কনফিউশন না থাকে। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সবগুলা শিখিয়ে দিব। আমার এই কোর্সের এটা যেহেতু প্রথম ভিডিও, তার আগের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাতে আপনারা কোর্সের কমপ্লিট ওভারভিউটা জানতে পেরেছিলেন। অর্থাৎ আমার কোর্সটা কিভাবে শুরু হবে, এখানে কয়টা চ্যাপ্টার থাকবে, কতগুলো লেসন থাকবে, সেই লেসনগুলো আমি কিভাবে পারফর্ম করব, আপনাদের টাস্কগুলো কিরকম থাকবে, এই কোর্সের সাথে কতদিন থাকতে হবে এবং কিভাবে আপনারা আপনাদের হোমওয়ার্ক গুলো আমাকে সাবমিট করবেন, এবং একই সাথে সাথে আপনার কোর্স চলাকালীন সময় কিভাবে আপনি ডেমো অ্যাকাউন্টের মধ্যে প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা ব্যাপার আমি অলরেডি আমার
প্রথম ভিডিওতে বলে দিয়েছি, এটা হচ্ছে আমার ক্লাস ওরিয়েন্টেড প্রথম ভিডিও, অর্থাৎ হচ্ছে এটা আমার প্রথম ক্লাস। তো এই ক্লাসের আগে স্লাইডে যে লেখাগুলো থাকে সেই লেখাগুলো আপনারা পজ করে করে পড়ে নেবেন, এতে করে এই কোর্স সম্পর্কিত আপনি সবকিছুই জানতে পারবেন। অর্থাৎ যোগাযোগের আগেই পড়ুন এটা, সেটা হচ্ছে রেয়ারসাইটি প্রস্তাবিত সকল সেবা অনলাইন ভিত্তিক এবং এটি বিশ্বময়। এটি পরিচালিত হচ্ছে সরাসরি আমার ব্যক্তিগত ট্রেডিং রুম থেকে, সুতরাং অফিস পরিদর্শন কিংবা সৌজন্যতামূলক সাক্ষাতের কোনো সুযোগ নেই। তবে আপনার কোনো জিজ্ঞাসা থাকলে ওয়েবের মেসেজ অপশনটি ব্যবহার করুন। উল্লেখ্য যে সিদ্ধান্তহীন, আবেগপ্রবণ, সন্দেহপ্রবণ, আন্ডার অনার্স বা ডিগ্রি, কম্পিউটার অনভিজ্ঞ ও ট্রেনিং ফি প্রদানে সামর্থ্যহীন যারা, তারা আমার এই কোর্সটিকে এড়িয়ে চলুন। এছাড়া যাদের ল্যাপটপ, ডেস্কটপ, ইন্টারনেট কানেকশন ও প্রস্তাবিত সেবাসমূহের কোনো একটি গ্রহণের প্রস্তুতি নেই, দয়া করে চূড়ান্ত প্রস্তুতি ছাড়া আমার সাথে কোর্সের ব্যাপারে যোগাযোগ করবেন না। অর্থাৎ আপনার কোর্সটা করার পূর্বে নিজের একটা প্রিপারেশনের ব্যাপার থাকবে, সেখানে আপনি স্টেপ বাই স্টেপ নিজের সম্পর্কে একটা কনসেপ্ট বিল্ড করবেন। আপনি আপনার নিজের পারফরমেন্সটা, নিজের প্রস্তুতিটা কমপ্লিট করে তখনই আপনি আমার সাথে কোর্সের ব্যাপারে যোগাযোগ করবেন। এটাই হবে আপনার জন্য বেস্ট কারিকুলাম। তো আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসের আগে আমি তো একটা ওভারভিউ ক্লাস করেছি যে পুরো কোর্সে আপনি কি কি পাচ্ছেন, কোন কোন স্টেপে আমি সবকিছু কমপ্লিট করব। তো আজকের এই প্রথম ক্লাসের মধ্যে যে জিনিসগুলো আমি কভার করব সেই জিনিসগুলো আমি বলে দিচ্ছি। এখানে আমি ফরেক্স এর যে বেসিকটা আছে, ডেসক্রিপশনটা যেটা আছে এবং ডেমনস্ট্রেশন যে জিনিসগুলো আছে সেই জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একই সাথে মেজর যে সকল পেয়ার ফরেক্স মার্কেটে পারফর্ম করে সেই জিনিসগুলো সম্পর্কে আমি বলবো, এবং মেজর পেয়ারের পাশাপাশি যে সকল ক্রস কারেন্সি থাকে, কমোডিটিস থাকে, ইউকে শেয়ার থাকে, ইউএস শেয়ার থাকে, প্রত্যেকটা শেয়ার মার্কেট সম্পর্কে এবং কোন কোন পেয়ার এবং কোন কোন গোল্ড থাকে সবকিছু নিয়ে আমি আলোচনা করব। তারপর কত রকমের কারেন্সি এক্সচেঞ্জ প্রসেস থাকতে পারে সেই পদ্ধতিগুলো নিয়ে আমি আলোচনা করব। এটা হচ্ছে 3 নম্বর টপিকসে ভেরিয়াস টাইপ অফ কারেন্সি এক্সচেঞ্জ। আমার 4 নম্বর টপিকসে থাকবে হোয়াই ফরেক্স ট্রেডিং মাস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ ফরেক্স করার জন্য ট্রেনিংটা কি জন্য গুরুত্বপূর্ণ সেটা থাকবে আমার 4 নম্বরে। আর 5 নম্বরে থাকবে হু আর লুজার এট ফরেক্স মার্কেট, অর্থাৎ ফরেক্স মার্কেটে কারা সবসময় লস করে। আর আমার 6 নম্বর যে কন্টেন্ট সেটা থাকবে হু আর সাকসেসফুল এট ফরেক্স মার্কেট, অর্থাৎ ফরেক্স মার্কেটে আমরা শুনি সবাই লস করে, এমনও রিদম শোনা যায় যে 95 জনই 100 জনের মধ্যে লস করে, কিন্তু 5 জন তো সফল হয়। সেই 5 জন কারা সেটা সম্পর্কে আমাদের যে কনসেপ্ট সেই কনসেপ্ট আমি বিল্ড করে দিব। এবং সবার শেষে আমি জানবো হোয়াট ইজ দ্য ট্রেডিং টার্মস ফর ফরেক্স মার্কেট, অর্থাৎ ফরেক্স মার্কেটে আসার পূর্বে আপনার কোন চেকলিস্ট কমপ্লিট করে আসতে হবে, অর্থাৎ কোন কোন জিনিসগুলো জানার পরে আপনি যদি এই মার্কেটে আসেন তাহলে এই মার্কেটের প্রত্যেকটা জিনিসই আপনার জন্য খুব ফ্রুটফুল হবে, মানে ফলপ্রসূ হবে। তো চলেন একটা একটা করে টার্ম আমরা আপনাদের সাথে কথা বলি। আমাদের প্রথম টপিকসটা ছিল ফরেক্স এর বেসিক জিনিসটা কি, এটা ডেসক্রিপশন এবং ডেমনস্ট্রেশন। তো ফরেক্স ইংরেজিতে লিখলে FOREX মানে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ। সহজভাবে যদি আমি বলি তাহলে ফরেক্স মানে হচ্ছে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ। তো এই ফরেক্স হচ্ছে বিশ্বের বৃহত্তম মুদ্রা বাজার, যেখানে একটি মুদ্রার বিপরীতে কোনো মুদ্রার সাথে ব্যাংক কর্তৃক প্রদত্ত বিনিময় মূল্যের ভিত্তিতে বিভিন্ন দেশের স্টক এক্সচেঞ্জ কর্তৃক অনুমোদিত আন্তর্জাতিক মানের গ্লোবাল অনলাইন ও অফলাইন ব্রোকার হাউজের মধ্যস্থতায় ট্রেড বা কেনাবেচা হয়ে থাকে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে ফরেক্স মার্কেটে আমি, আপনি অথবা আমাদের মতো যারা আছে তারা হচ্ছে নর্মাল রিটেল ট্রেডার্স, অর্থাৎ ক্ষুদ্র ট্রেডার। কিন্তু ফরেক্সটা বেসিক্যালি বড় বড় মার্কেট প্লেয়ার, জায়ান্ট প্লেয়াররা এটার মধ্যে থাকে। যে সকল মার্কেট প্লেয়ার বা মার্কেট মুভার বা জায়ান্ট প্লেয়াররা থাকে ওরা হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাংক, বিভিন্ন রকমের হেজ ফান্ড এরকম। তো বিভিন্ন ব্যাংক যখন একটা দেশ অন্য একটা দেশ থেকে কোনো একটা পণ্য আমদানি বা রপ্তানি করে, তার মানে হচ্ছে সে ওই দেশের একটা অর্থনীতির অংশ কিনে ফেলে। যেহেতু কোনো একটা দেশের অর্থনীতির অংশ সে কিনে, তার মানে তার দেশের মুদ্রা দিয়ে সে অন্য দেশের হয় কোনো একটা পণ্য কিনে বা কোনো একটা পণ্য রপ্তানি করে, সেই রপ্তানিকৃত পণ্যের বিনিময়ে সে কিছু অর্থ উপার্জন করে, যেটা ফরেন কারেন্সি হিসেবে প্রচলিত। সেই ফরেন কারেন্সিটাই ফরেক্স নামে পরিচিত। অর্থাৎ ফরেক্স মার্কেটে মুদ্রা বাজার হিসেবে যাত্রা শুরু করলেও এটি শুধুমাত্র মুদ্রা বাজারে সীমাবদ্ধ নয়। বর্তমানে ফরেক্স মার্কেট বিশ্বের বৃহত্তম, সকল কোম্পানির শেয়ার ও অন্যান্য উপাদান সমূহ কেনাবেচা হয়ে থাকে এই মার্কেটে। অর্থাৎ ফরেক্স এর মধ্যে
বেসিক্যালি হচ্ছে সবকিছুই কেনাবেচা হয়, তবে ফরেক্সে স্পেশালি প্রত্যেকটা কনভার্সন যেটার মাধ্যমে কমপ্লিট হয় সেটা হচ্ছে কারেন্সি বা মুদ্রার মাধ্যমে। অর্থাৎ ফরেক্স মানে হচ্ছে কোন একটা দেশের সাথে অন্য একটা দেশের মুদ্রার বিনিময়, অর্থাৎ মুদ্রা যুগলের পরিবর্তন। আশা করি ফরেক্সের যে বেসিকটা আছে, বেসিকটার প্রথম স্টেপটা আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। এর পরের স্টেপটাতে আমি চলে আসি। ফরেক্সের পুনরূপ হচ্ছে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ। ফরেক্স হচ্ছে ইন্টারনেট জগতে সবচেয়ে নির্ভরযোগ্য একটি ব্যবসার নাম। এখানে বিশ্বের সমৃদ্ধশালী যেসব দেশের মুদ্রা সমূহ কেনাবেচা হয়ে থাকে, যেগুলো মূলত রিজার্ভ ব্যাংক ও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বিশ্ব অর্থ অবস্থায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এছাড়াও ফরেক্স মার্কেটে মুদ্রা ক্রয় বিক্রয়ের পাশাপাশি বিশ্বের বৃহত্তম কোম্পানি যেমন গুগল, ইয়াহু, ফেসবুক, মাইক্রোসফট, আইবিএম, কোকা-কোলা সহ বিভিন্ন কোম্পানি সমূহের শেয়ারও কেনাবেচা করার সুযোগ রয়েছে। এক কথায় একজন ফরেক্স ট্রেডার ঘরে বসেই মেটা ট্রেডার সফটওয়্যারের সাহায্যে কারেন্সি ট্রেডিং সহ বিশ্বের বৃহত্তম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, ইউকে স্টক এক্সচেঞ্জ, ইউএস স্টক এক্সচেঞ্জ এর আওতাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার সমূহের ক্রয় বিক্রয়ের সুযোগও পেয়ে থাকেন, যা সত্যি অসামান্য। অর্থাৎ আপনারা আমার পক্ষে ইউএস এর সাথে, ইউকের সাথে, শিকাগোর সাথে অথবা অস্ট্রেলিয়ার সাথে কোনো একটা বাণিজ্য করা পসিবল না, কিন্তু ফরেক্স এর মাধ্যমে আমরা খুব সহজেই চাইলে ইউএসএ বলেন, অস্ট্রেলিয়া বলেন অথবা জাপান বলেন, যে কোনো একটা দেশের সাথে আমরা আমাদের নিজেদের লেনদেন করতে পারি। অর্থাৎ আমাদের নিজের কারেন্সি দিয়ে ওই কারেন্সির সাথে একটা পরিবর্তন করতে পারি। প্রত্যেকটা ক্লাসের মধ্যে একটা নির্দিষ্ট টপিকস নিয়ে আমি আলোচনা করব, সুতরাং ওই টপিকসটা ওই ক্লাসে সবচেয়ে বেস্ট ভাবে বোঝার চেষ্টা করবেন। তাহলে হবে কি, আপনি স্টেপ বাই স্টেপ যখন প্রত্যেকটা জিনিস বুঝে যাবেন, একটা নির্দিষ্ট সময় পরে আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে। অর্থাৎ আর কোনো রকম কনফিউশন কখনোই হবে না, আপনি মোটামুটি সবকিছুই বুঝতে পারবেন। এজন্য চেষ্টা করবেন প্রত্যেকটা ক্লাস স্টেপ বাই স্টেপ ফলো করার জন্য। তো এর পরবর্তী স্টেপে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই ফরেক্সেরই বেসিক ডিসক্রিপশন এবং ডেমনস্ট্রেশনের তৃতীয় অংশ। বর্তমানে ফরেক্স হলো বিশ্বের বৃহত্তম লিকুইডিটি মার্কেট। মানে হচ্ছে ফরেক্স মার্কেটের মধ্যে নগদ লেনদেনের পরিমাণ সবচেয়ে বেশি। পৃথিবীর যে কোনো মার্কেটের চেয়ে ফরেক্স মার্কেটের মুদ্রার কেনাবেচা অথবা মুদ্রার যে পরিবর্তন সেটা সবচেয়ে বেশি হয়। এখানে তারল্যের কোনো সংকেত নেই, পাশাপাশি কোনো প্রকার কৃত্রিম সংকেত তৈরি করে সিন্ডিকেট করারও সুযোগ নেই। কারণ হচ্ছে ফরেক্সের মধ্যে প্রত্যেকটা দেশের কেন্দ্রীয় ব্যাংক কাজ করে। এখন একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক কি কারণে অন্য একটা দেশের মুদ্রা কিনবে বা বিক্রি করবে, বা কি কারণে তার দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রা রপ্তানি বা আমদানি করবে, প্রত্যেকটা জিনিস ডিপেন্ডস করে তাদের নিজস্ব চিন্তা ভাবনায়। এজন্য এখানে চাইলেই সিন্ডিকেট করে কোনো একটা মুদ্রার দাম কমানো বা বাড়ানোর কোনো সুযোগ নেই। ফরেক্স মার্কেটের বিস্তৃতি সমগ্র বিশ্বব্যাপী। এটি বিশ্বের বৃহত্তম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের হতেও অনেক গুণ বেশি বড়। উপযুক্ত প্রশিক্ষণ ও গাইডলাইনের মাধ্যমে যে কোনো শিক্ষিত ব্যক্তির পক্ষে 4 থেকে 5 মাসে বিশ্বের বৃহত্তম এই ট্রেডিং মার্কেটে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। তবে উল্লেখ্য, যে কোনো প্রকার প্রশিক্ষণ ছাড়া উক্ত মার্কেট প্লেসে সফল হওয়ার সম্ভাবনা আসলে অনেকটাই কম। এমনটা প্রত্যাশা করা শুধুমাত্র স্বপ্ন দেখা ও সময় নষ্ট করা ছাড়া ভিন্ন কিছু নয়। বর্তমানে ইন্টারনেট জগতে যারা ক্যারিয়ার গড়ার কথা ভাবছেন, তাদের প্রথম পছন্দ হওয়া উচিত ফরেক্স ট্রেডিং। কারণ ফরেক্স ট্রেডিং জগতে ট্রেনিং এর পরিবর্তে একজন ট্রেডার সরাসরি ইনকামে চলে যেতে পারে। বিপরীতে অন্য সব মার্কেট প্লেসে কাজ পাওয়াটা এক প্রকার সোনার হরিণের মতো। অর্থাৎ এই লিকুইডিটি মার্কেটটার যদি আপনি মুদ্রার উত্থান পতন, কেন মুদ্রার দাম বাড়তেছে, কেন মুদ্রার দাম কমতেছে, এই ব্যাপারগুলো যদি আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন, তাহলে যারা মোটামুটি শিক্ষিত অর্থাৎ অশিক্ষিত যারা, তাদের জন্য ফরেক্স মার্কেটটা না। কারণ ফরেক্স মার্কেটে আপনি সারা জীবনই স্টাডি করতে হবে, এটা নিয়ে রিসার্চ করতে হবে, মার্কেট অ্যানালাইসিস করতে হবে, মার্কেটের মুভমেন্ট বুঝতে হবে, কোন একটা মার্কেট কেন উপরের দিকে যাচ্ছে, কেন নিচের দিকে যাচ্ছে, কোন একটা মার্কেটে বায়াররা কেমন পজিশনে থাকে, সেলাররা পজিশনে কেমন থাকে, অথবা ইকোনমিক্যাল যে নিউজগুলো আছে এই নিউজগুলোর কারণে মার্কেটে কি রকম প্রভাব পড়ে, তখন আপনি কিভাবে পজিশন নেবেন, অথবা গ্লোবাল ইকোনমিক্যাল ফার্মগুলা এবং স্মার্ট মানিগুলা কোন পজিশনে আছে, এই জিনিসগুলা আপনি যদি ন্যূনতম গ্রাজুয়েশন কমপ্লিট না করে থাকেন, তাহলে আসলে আপনার জন্য বোঝা একটু কষ্টকর। আরেকটা ব্যাপার হচ্ছে, ফরেক্স যেহেতু একটা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট মার্কেট, সেহেতু এই মার্কেট সম্পর্কে জানতে হলে ইকোনমিক্স সম্পর্কে একটা ধারণা প্রয়োজন। কিন্তু এখানে তো বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের লোকজন চলে আসে ফরেক্সে ট্রেড করার জন্য। এখন
এখানে দুইটা বাটন, হয় বাই করা যায় নয় সেল করা যায়। এখন যেহেতু আপনি কিছুই জানেন না এবং আপনি খুব সহজেই দেখতেছেন যে বাই অথবা সেল, এই দুইটার বাইরে কোনো অপশন নাই। এখন আপনি নিজে থেকে কোনো প্রিপারেশন না নিয়ে, কোনো পড়াশোনা না করে, কোনো ট্রেডিং এর কোনো পূর্ব প্রস্তুতি না নিয়ে যদি আপনি মার্কেটে আসেন, এই মার্কেটে আপনি নিশ্চিত থাকেন আপনি লুজার হবেন। আজকে হন, 7 দিন পরে হন বা 15 দিন পরে হন, আপনি লুজার হবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ফরেক্স ট্রেডিং এর অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ফরেক্স থেকে আয় করাটা একটি ফরেক্স ট্রেডারের উপরে নির্ভর করে। কারণ এখানে কোনো প্রকার কাজের জন্য বিট বা প্রতিযোগিতা করতে হয় না। একজন ফরেক্স ট্রেডার যে কোনো সময়ে ফরেক্স মার্কেট সম্পর্কিত ইনকাম সোর্সগুলো থেকে 24 ঘন্টা আয় করার সুযোগ পেয়ে থাকেন। কারণ বর্তমানে ফরেক্স মার্কেটকে কেন্দ্র করে গড়ে উঠেছে বহুমুখী ব্যবসায়িক প্রকল্প। ফরেক্স শুধুমাত্র ট্রেডিং এ সীমাবদ্ধ নয়, এখানে বহুমুখী আয়েরও সুযোগ রয়েছে। তাই যেসব ভাই বোনেরা ইন্টারনেট জগতে ক্যারিয়ার গড়ার কথা ভাবছেন, আমি তাকে ফরেক্স ট্রেডিং এ জানাচ্ছি স্বাগত সম্ভাষণ। এছাড়া বর্তমান ফ্রিল্যান্সিং জগতে যারা বিভিন্ন কাজ শিখে আয় করতে পারছেন না অথবা শতবার কাজের পরেও বিট করে কাজ পাচ্ছেন না, তাদের প্রতি রিকোয়েস্ট আপনারা ফরেক্স শিখুন। ফরেক্স অন্য 10টি অনলাইন ইনকাম সোর্স থেকে সম্পূর্ণ ভিন্ন। এটি একটি ব্যতিক্রমধর্মী মার্কেট প্লেস। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের কষ্টগুলো কি আপনাকে ফরেক্স মার্কেট প্লেসে করতে হবে না। এছাড়াও আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের অন্য সব অনলাইন ভিত্তিক কাজের দক্ষতাগুলো উক্ত মার্কেট প্লেসে দ্রুত সফল হওয়ার ব্যাপারে খুব বেশি সহায়ক হবে। ফ্রিল্যান্সিং যখন আপনি করতে যাবেন তখন কোনো একটা ব্যাপারে আপনাকে কমপ্লিট স্কিল হতে হবে। ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং করেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করেন, অথবা আপনি ওয়েবসাইট ডিজাইন করেন, অথবা ডেভেলপমেন্ট করেন, অথবা ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশনের কাজ করেন, অথবা আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন, আপনি যে কোনো কাজই করেন না কেন আপনাকে ওই কাজটা থেকে পরিপক্ক ধারণা রাখতে হবে। আপনাকে যদি কোনো একটা বায়ার হায়ার করে তাহলে আপনি এই কাজটা করতে পারবেন, কিন্তু ফরেক্সটা হচ্ছে ওই রকম ফ্রিল্যান্সিং না। ওইটা ফ্রিল্যান্সিং এর মতোই একটা মার্কেট প্লেস, কিন্তু এই মার্কেট প্লেসটা হচ্ছে একটা বিজনেস ওরিয়েন্টেড প্ল্যাটফর্ম। অর্থাৎ এই মার্কেট প্লেসে এসে আপনি আপনার নিজের ইচ্ছা মতো অল্প কিছু বিনিয়োগের বিনিময়ে অথবা বিনিয়োগ ছাড়াও আপনি এখানে ট্রেড করতে পারবেন। কিভাবে বিনিয়োগের মাধ্যমে অথবা বিনিয়োগ ছাড়াও ট্রেড করা যায়, কেরিয়ার গঠন করা যায়, আমি আমার সমগ্র কোর্সের স্টেপ বাই স্টেপ ব্যাপারগুলো আলোচনা করব। আশা করি তখন আপনাদের এই ব্যাপারে কোনো রকম কনফিউশন থাকবে না, আপনারা স্টেপ বাই স্টেপ সবকিছুই জানতে পারবেন। এরপরের স্টেপটাতে আমি চলে যাই। এখানে হচ্ছে ফরেক্স মার্কেটের যেই বেসিক এবং ডিসক্রিপশনে সেখানে উল্লেখ্য যে ফরেক্স মার্কেট মূলত ইনভেস্টমেন্ট মার্কেট। এখানে ট্রেড করতে একজন ট্রেডারকে অবশ্যই অর্থ বিনিয়োগ করতে হবে, কিন্তু কোনো প্রকার পকেট মানি বিনিয়োগ না করেও আমরা উক্ত ট্রেডিং মার্কেটে ট্রেড করতে পারি। তাই এইচএসসি প্লাস কোনো ছাত্র, শিক্ষিত বেকার কিংবা যে কোনো কর্মজীবী ফুল টাইম অথবা পার্ট টাইম উপার্জন হিসেবে উক্ত ট্রেডিং মার্কেটকে বেছে নিতে পারেন। যথাযথ প্রশিক্ষণ ও পরিকল্পিত কাজের মাধ্যমে একজন নবীন ট্রেডারের জন্য 12 মাসে ন্যূনতম $2000 সমপরিমাণের পুঁজি সংগ্রহ করে প্রতি মাসে গড়ে $200 থেকে $300 অর্থাৎ 16,000 থেকে 24,000 টাকা পর্যন্ত নিশ্চিত আয়ের সুযোগ রয়েছে এই ফরেক্স মার্কেটে। তাই আমি মনে করি ইন্টারনেট জগতে অযথা সময় অপচয় না করে ইন্টারনেটের মতো বিশাল এই প্রাপ্তিকে আমাদের কাজে লাগানো উচিত। অর্থাৎ ফরেক্স এর বেসিক এবং ডিসক্রিপশন এবং ডেমনস্ট্রেশনে আপনারা ইতিমধ্যে অনেকগুলো ব্যাপার সম্পর্কে কনসেপ্ট বিল্ড করেছেন। অর্থাৎ এই মার্কেটটা কি, এখানে মার্কেট মুভারটা কি, কেন আমাকে শিখতে হবে, শেখার পরে কেন আমাকে আসতে হবে, এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখেছি। এখন ফরেক্স তো আমি বুঝলাম যে এটা ফরেন কারেন্সি এক্সচেঞ্জ করার মার্কেট। আমাকে বুঝতে হবে যে এখানে আমি কি কি কারেন্সি নিয়ে কাজ করব। মেজর কারেন্সি পেয়ার অন ফরেক্স মার্কেট, অর্থাৎ ফরেক্স মার্কেটের মধ্যে কিছু আছে মেজর কারেন্সি, কিছু আছে ক্রস কারেন্সি, কিছু থাকবে কমোডিটিস, কিছু থাকবে স্টক, আবার কিছু থাকবে মেটাল। সবকিছু মিলিয়ে কিন্তু ফরেক্স মার্কেটে থাকে। ফরেক্সে যে শুধুমাত্র মুদ্রার কেনা বেচা হয় ব্যাপারটা এরকম না, মুদ্রার বাইরে অন্য সকল প্রোডাক্ট গুলাও ফরেক্সের মধ্যে কেনা বেচা হয়ে থাকে। তো এই জিনিসগুলো আমাদেরকে স্টেপ বাই স্টেপ জানতে হবে এবং এগুলো সম্পর্কে যখন আমাদের ডেপথ অফ নলেজ অনেক বেশি হবে তখন আমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবো যে কমোডিটিসে ট্রেডিং করা প্রফিটেবল, নাকি আমি মেজর পেয়ারে ট্রেডিং করব, নাকি ক্রস পেয়ারে ট্রেডিং করব, নাকি আমি শেয়ারের মধ্যে ইনভেস্ট করব। আমার যখন প্রত্যেকটা জিনিস সম্পর্কে কনসেপ্ট থাকবে তখন আমি বলতে পারবো যে এখন মেজর যে কারেন্সি পেয়ার গুলা ফরেক্স মার্কেটে থাকে তার মধ্যে একটা হচ্ছে ইউরো, অর্থাৎ ইউরোপীয় দেশের মুদ্রার নাম হচ্ছে ইউরো। তারপরে থাকে হচ্ছে ইউএসডি,
মানে হচ্ছে ইউ মানে হচ্ছে ইউনাইটেড আর এস মানে হচ্ছে স্টেট। অর্থাৎ আমি যদি বলি যে ফরেক্স মার্কেটের মধ্যে এই যে ইউএসডি, এই ইউএসডি হচ্ছে প্রথম দুইটা হচ্ছে কোন একটা দেশের নাম, অর্থাৎ ইউনাইটেড স্টেট, আর দ্বিতীয় হচ্ছে ডলার। ঠিক একইভাবে আমি যদি বলি ইউরো, ইউরোর ক্ষেত্রে ইইউ হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম হচ্ছে ইউরো। এছাড়াও এখানে আরো রয়েছে জিবিপি অর্থাৎ গ্রেট ব্রিটেন পাউন্ড, সিএইচএফ সুইস ফ্রাঙ্ক, এইউডি অস্ট্রেলিয়ান ডলার, এনজেডি নিউজিল্যান্ড ডলার, জেপিওয়াই জাপানিজ ইয়েন, সিএডি কানাডিয়ান ডলার, এইচকেডি হংকং ডলার এবং এসজিডি যেটাকে আমরা সিঙ্গাপুরিয়ান ডলার বলি। অর্থাৎ এই ফরেক্স মার্কেটে এতগুলা মুদ্রার একটা জিনিস খেয়াল করার ব্যাপার যে মুদ্রাগুলোকে প্রকাশ করা হয় তিনটা বর্ণ দিয়ে, এবং তিনটা বর্ণের প্রথম যে দুইটা বর্ণ সেই দুইটা বর্ণ হচ্ছে কোনো একটা দেশের নাম, আর পরের যে বর্ণটা সেই বর্ণটা হচ্ছে কোনো একটা দেশের মুদ্রার নাম। তো এই জিনিসগুলো সম্পর্কে আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। ধরে নেই যে এনজেডি অর্থাৎ নিউজিল্যান্ডের ডলার, এনজেড মানে হচ্ছে নিউজিল্যান্ড, ডিতে হচ্ছে ডলার। আমি যদি জেপিওয়াই আসি, জেপি হচ্ছে জাপানিজ, ওয়াইতে হচ্ছে ইয়েন। আমি যদি সিএডি ক্যাডের মধ্যে আসি, সিএ হচ্ছে কানাডিয়ান, ডিতে হচ্ছে ডলার। অর্থাৎ এখন এই পর্যন্ত যেগুলো আলোচনা করলাম প্রত্যেকটাই হচ্ছে মেজর কারেন্সি পেয়ার ফরেক্স মার্কেটে। অর্থাৎ ইউএসডির সাথে যখন এই কারেন্সি পেয়ারগুলো মিলবে তখন যে পেয়ারগুলো হবে সেই পেয়ারগুলোই হচ্ছে মেজর পেয়ার। এখন এখানে টোটাল আসে 10টা মুদ্রা, ইউএসডি একটা। এখন এই ইউএসডি আলাদাভাবে 9টা মুদ্রার সাথেই কিন্তু পেয়ার বা যুগল গঠন করতে পারবে। এই ইউএসডি এর প্রত্যেকটা মুদ্রার সাথে যে পেয়ার বা যুগল গঠন করবে সেটাই হচ্ছে মেজর পেয়ার। তার মানে হচ্ছে আমাদের বর্তমানে আলোচিত মেজর পেয়ার এই 10টা পেয়ার থেকে মিলে 9টা পেয়ার ক্রিয়েট করবে। আশা করি বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই মেজর পেয়ারের বাইরেও ফরেক্স মার্কেটের মধ্যে ইউএস শেয়ারস থাকে, অর্থাৎ ইউনাইটেড স্টেটের শেয়ার থাকে। কোন কোন ব্যাপারগুলো ওইটার মধ্যে ইনভলভ থাকে সেই জিনিসগুলো নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে আমরা যে ফেসবুকটা ইউজ করি, এই ফেসবুকটা হচ্ছে ইউনাইটেড স্টেটস এর একটা শেয়ার। আমরা যে গুগল ইউজ করি, এই গুগলটা হচ্ছে ইউনাইটেড স্টেটস এর একটা শেয়ার। আমাদের যে ইয়াহু আছে, ইয়াহুটা একই রকম একই অবস্থা, এটা ইউনাইটেড স্টেটস এর একটা শেয়ার। এবং মাইক্রোসফট কর্পোরেশন, আমরা যেই সোশ্যাল মিডিয়ার মধ্যে টুইটার ইউজ করি, টুইটার, তারপর হচ্ছে ইন্টেল যে আমরা ইউজ করি, ইন্টেল কর্পোরেশন, আমরা যে আইবিএম ইউজ করি, তারপর একটা ই কমার্স মার্কেট যেটা ইবে আছে, তারপর একটা জায়ান্ট কোম্পানি অ্যাপল, তারপর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ই কমার্স সাইট অ্যামাজন। এই সবাই কিন্তু ফরেক্স এর মধ্যে ট্রেড করে। অর্থাৎ আপনি চাইলে শুধুমাত্র আমাদের যে মেজর পেয়ার গুলো আছে, মেজর পেয়ার গুলাতে ট্রেড না করে আপনি যদি মনে করেন না আমি ইউনাইটেড স্টেটস এর যে শেয়ার গুলো আছে শেয়ারের মধ্যে বিনিয়োগ করব, অর্থাৎ আমি মনে করলাম যে আমি ফেসবুকের শেয়ারের বাই পজিশন বা সেল পজিশন নিব, আপনি চাইলে এটাও করতে পারেন। অর্থাৎ ফরেক্সে যে শুধুমাত্র মেজর পেয়ারের মধ্যে ট্রেড করতে হবে ব্যাপারটা এরকম না। ফরেক্সে আপনি চাইলে ইউনাইটেড স্টেটস এর যে শেয়ার গুলো আছে সেই শেয়ার গুলোতেও আপনি ট্রেড করতে পারবেন। এখন এই ইউনাইটেড স্টেটস এর শেয়ারের বাইরেও ইউনাইটেড কিংডমেরও কিছু শেয়ার আছে, অর্থাৎ একটা হচ্ছে যুক্তরাষ্ট্র, একটা হচ্ছে যুক্তরাজ্য। এখন যুক্তরাজ্যের যে শেয়ারগুলো আছে সেগুলো কি, যেমন বিএআরসি যেটাকে বার্কলে বলে, তারপর হচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজ, এটা হচ্ছে ইউনাইটেড কিংডমের একটা শেয়ার। তারপর হচ্ছে এইচএসবিসি একটা সবচেয়ে বড় ব্যাংক, এটাও একটা ইউনাইটেড স্টেটস এর শেয়ার। তারপর হচ্ছে ভোডাফোন, এটাও ইউনাইটেড কিংডমের একটা শেয়ার। তারপর হচ্ছে অ্যাংলো আমেরিকান, এটাও হচ্ছে ইউনাইটেড কিংডমের একটা শেয়ার। অর্থাৎ ফরেক্স মার্কেটে আমি যদি চাই যে ইউনাইটেড কিংডমের শেয়ার কিনবো সেটাও আমি করতে পারবো। এর পরবর্তী যে ব্যাপারগুলা সেই ব্যাপারগুলো হচ্ছে আমরা তো দেখলাম যে মেজর পেয়ার আছে, ইউনাইটেড স্টেটস এর শেয়ার আছে, ইউনাইটেড কিংডমের শেয়ার আছে। এর বাইরেও আমি চাইলে ফরেক্স মার্কেটে তেলের বাণিজ্য করতে পারবো। অর্থাৎ এখানে বিভিন্ন রকমের ওয়েল রয়েছে, মানে তেল রয়েছে। এখানে কি রকমের ওয়েল রয়েছে, যেমন ইউকে ওয়েল যেটাকে ব্র্যান্ড ক্রুডও বলে, আবার একটা ওয়েল আছে ইউএস ওয়েল, এটাও ক্রুড ওয়েল নামে পরিচিত। ফরেক্স এর মধ্যে রয়েছে গোল্ড অর্থাৎ স্বর্ণ, আমি চাইলে স্বর্ণের কেনাবেচা করতে পারবো। আর একটা ধাতু যেমন সিলভার, আমি চাইলে সিলভারের কেনাবেচাও করতে পারবো। এখন এই যে তেলগুলা আছে, তেলগুলা ব্যারেলে কেনাবেচা হয়,
আর এই যে গোল্ড গুলা আছে, এই গোল্ড গুলা আউন্সে কেনা বেচা হয়, সিলভারটাও আউন্সে কেনা বেচা হয়। স্টেপ বাই স্টেপ আমি যখন আরো বলবো তখন এগুলার মেজারমেন্ট কিভাবে হয় এবং কিভাবে কাজ করে এবং কিভাবে কেনা বেচা হয়, এদের মূল্য কিভাবে নির্ধারিত হয়, আমি প্রত্যেকটা ব্যাপার আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। এরপরের যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কমোডিটিস। অর্থাৎ ফরেক্স মার্কেটে আমরা দেখলাম মেজর পেয়ার কাজ করলো, ইউকে শেয়ার, ইউএস শেয়ার গেল, তারপর হচ্ছে বিভিন্ন অয়েল নিয়ে আমরা কাজ করতে পারবো। এটা ছাড়াও আমি চাইলে কমোডিটিস নিয়েও কাজ করতে পারবো। কি কি কমোডিটিস? যেমন এখানে কফি, প্লাটিনাম, সুগার, ওয়েট, কর্ন, এইগুলাও কেনাবেচা ফরেক্স মার্কেটে পসিবল। অর্থাৎ আমি চাইলে এগুলার কেনাবেচা করতে পারবো। এখন এই কমোডিটিস এর বাইরেও আমরা যদি সবগুলা ইনস্ট্রুমেন্টকে একসাথে ফরেক্স মার্কেটে দেখতে চাই আমার টপিকস 2 তে, সেখানে কি কি থাকবে? মেজর পেয়ার থাকবে 9টা। অর্থাৎ প্রথমে যেরকম আমরা 10টা মেজর পেয়ার পেয়েছিলাম, এই 10টা মেজর পেয়ারের মধ্যে একটা হচ্ছে ইউএসডি, আর বাকিগুলা কি ছিল? বাকিগুলা ছিল ইউএসডি এর বাইরের মুদ্রা। এগুলার জোড়া করলে 9টা হয়, তাহলে মেজর পেয়ার হচ্ছে 9টা। এখন ইউএসডি ছাড়া প্রত্যেক যে পেয়ার আছে, এই প্রত্যেকটা পেয়ার কিন্তু নিজেদের মধ্যেও যুগল তৈরি করতে পারে, অর্থাৎ নিজেদের মধ্যেও পেয়ার তৈরি করতে পারে। এখন ওরা যখন ইউনাইটেড স্টেট ডলারের বাইরে নিজেদের মধ্যে যুগল ক্রিয়েট করবে, তখন এটাকে বলা হয় ক্রস পেয়ার বা নন মেজর পেয়ার। এরকম নন মেজর পেয়ার অসংখ্য রয়েছে, তবে স্পেশালি বা বেসিক্যালি আমরা 21 থেকে 22টা পেয়ারের উপর ট্রেড করি। আমি স্টেপ বাই স্টেপ পরের চ্যাপ্টারগুলোতে ক্লিয়ার করব যে কোনগুলোতে আমরা ট্রেড করি, কোনগুলোতে করি না, এবং যেগুলোতে করি কেন করি, আর যেগুলোতে করি না কেন করি না, সেগুলোর প্রত্যেকটার কারণ আমি বলে দিব। আর মেটালের মধ্যে তো আমি বললামই, এখানে গোল্ড, সিলভার, কপার এগুলোর উপরে করা যায়। আরেকটা থাকে বিটকয়েন বা বিটিসি ইউএসডি। এখন বিটকয়েন নিয়ে একটু বলি। ফরেক্স মার্কেট কিন্তু সপ্তাহে খোলা থাকে 5 দিন, অর্থাৎ প্রতিদিন রবিবার রাত্র 3টায় খুলে শুক্রবার রাত্র 3টায় বন্ধ হয়। কিন্তু অনেকে আছে যে ফরেক্স মার্কেট 7 দিন ট্রেড করতে চায়। তো এই বিটকয়েন, বিটিসি ইউএসডি, এটা নিয়ে যারা ট্রেড করে তারা চাইলে সপ্তাহে 7 দিনই ট্রেড করতে পারবে। এটা হচ্ছে এক ধরনের ক্রিপ্টোকারেন্সি। অর্থাৎ এই ক্রিপ্টোকারেন্সি যে সকল ব্রোকারের সমর্থন করে, সেখানে তারা সপ্তাহে 7 দিনই কেনাবেচা করতে পারবে। এটা হচ্ছে বিটকয়েনের একটা স্পেশালিটি। তো ফরেক্স মার্কেটের যদি কেউ কমপ্লিট অ্যালগরিদম বুঝতে পারে, তাহলে খুব সহজেই মার্কেটে ট্রেড করা এবং এখান থেকে প্রফিট বের করে নিয়ে আসা পসিবল। এছাড়াও বিভিন্ন কমোডিটিস রয়েছে, যেমন টেক্সটাইল, কফি, ফেসবুক, মাইক্রোসফট। বিভিন্ন স্টক রয়েছে যেমন ডেক্স 30, S&P 500। S&P 500 হচ্ছে আমেরিকার একটা শেয়ার মার্কেট বা স্টক মার্কেট। তো এই ফরেক্স এর পাশাপাশি এই স্টকগুলা সম্পর্কেও একটা ধারণা থাকতে হবে, কারণ স্টক মার্কেটে যদি স্টকের যে এলিমেন্টস গুলো থাকে সেগুলোর দাম বাড়ে বা কমে, এটার একটা ইম্প্যাক্ট বা প্রভাব চলে আসে ফরেক্স মার্কেটে। এখন আমি যদি স্টক মার্কেট সম্পর্কে না জানি, তাহলে কিন্তু ফরেক্স মার্কেট আমার কনসেপ্ট কখনোই ক্লিয়ার হবে না। এই জন্য ফরেক্স করতে হলে স্টক মার্কেট সম্পর্কে জানতে হবে, যেটা বাংলাদেশের অনেক ট্রেডারই বলে না, অথবা অনেকে জানে, জানলেও এটা ওইরকম ভাবে ইলাবোরেট করে না, অথবা ইউটিউবে বিভিন্ন জায়গায় যত ভিডিও থাকে সেই ভিডিওগুলোতে এই জিনিসগুলো ডিসক্লোজ করে না। তারপর রয়েছে বিভিন্ন ট্রেজারির মধ্যে রয়েছে ইউরো রুবল, ইউরো বন্ড, ইউরো বিওএক্সএল, এগুলারও লেনদেন ফরেক্স মার্কেটে হতে পারে। তারপর হচ্ছে ওয়েল, এখানে ইউকে ওয়েল, ইউএস ওয়েল, এটা নিয়ে তো আমি বিস্তারিত আলোচনা করেছি। অর্থাৎ কি কি ইনস্ট্রুমেন্ট নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড হয়, আমার মনে হয় যে আমার 2 নাম্বার টপিকসে প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট একদম ক্লিয়ার হয়ে গেছে। অর্থাৎ একটা ব্রোকারের মেটা ট্রেডার যখন আমরা ওপেন করব, ওপেন করার পর এখন থেকে আর কাউকে হয়তো বলে দিতে হবে না কোনটাকে কি বলে, কোনটা কিভাবে ট্রেড করে, কোনটা শেয়ার, কোনটা কমোডিটিস, কোনটা ধাতু, কোনটা ওয়েল, কোনটা মেজর কারেন্সি, কোনটা নন মেজর কারেন্সি। আমার মনে হয় মোটামুটি এই ব্যাপারগুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। তো এইভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ব্যাপারে আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। এর পরবর্তী যে টপিকসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ভেরিয়াস টাইপস অফ কারেন্সি এক্সচেঞ্জ। অর্থাৎ মুদ্রার যে পরিবর্তনটা হয় বা মুদ্রার যে চেঞ্জটা হয় সেটা কিভাবে হয়। কারেন্সি এক্সচেঞ্জের ব্যাপারে যদি আমরা আসি, অর্থাৎ মুদ্রার বিনিময়, এখন 2 রকমের মুদ্রার বিনিময় হয়ে থাকে। অর্থাৎ আদি যুগে মানুষ যেটা করতো সেটা হচ্ছে ট্রেডিশনাল এক্সচেঞ্জ। ট্রেডিশনাল এক্সচেঞ্জ জিনিসটা কি? সেটা হচ্ছে এরকম, ধরেন আপনার কাছে একটা গরু আছে, এখন গরুর বিনিময়ে আপনার ধান বা চালের দরকার।
তো আদিম যুগের মানুষ কি করতো, একটা নির্দিষ্ট মার্কেটে বা কোনো একটা বাজারে বা কোনো গ্রামের কোনো একটা পাশের জায়গায় যেত, যার যেটা প্রয়োজন সে অন্য কোনো একটা পণ্যের বিনিময়ে সেটা সে চেঞ্জ করে নিত, মানে পরিবর্তন করে নিত। অর্থাৎ যার ধানের প্রয়োজন সে গরুর পরিবর্তে ধান নিয়ে নিত, অথবা কারোর কাছে পাট আছে, এখন পাটের বিনিময়ে তার শস্য বা সরিষা দরকার, সে যার সরিষা দরকার তার কাছ থেকে পাট দিয়ে সরিষা নিয়ে নিত, আবার যার পাট দরকার সে সরিষা দিয়ে পাট নিয়ে নিত। অর্থাৎ একটা পণ্যের সাথে আরেকটা পণ্যের পরিবর্তন করতো। এটা হচ্ছে ট্রেডিশনাল এক্সচেঞ্জ। এটা হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড হয়ে থাকে অথবা ফেস টু ফেস, অর্থাৎ কেউ কারোর সাথে দেখা করেও এটা হইতে পারে অথবা কারোর সাথে কেউ দেখা করেও সেটা করতে পারে। এখন এই ট্রেডিশনাল এক্সচেঞ্জের বাইরে আরেকটা এক্সচেঞ্জ আছে যেটাকে বলা হয় ডিজিটাল এক্সচেঞ্জ। ডিজিটাল এক্সচেঞ্জটা হচ্ছে এরকম, ডিজিটাল মানে ডিজিট থেকে ডিজিটাল। এখন এই ডিজিটালটা হচ্ছে, ধরেন আমার কাছ থেকে কেউ একটা ডলার কিনলো, এখন ডলার কেনা মানে হচ্ছে আমি তাকে ডলারটা দিতে হবে। এখন সেই ডলারটা আমি কাগজের ডলারও দিতে পারি আবার ডিজিটের ডলারও দিতে পারি। যেমন বাংলাদেশে বহুল প্রচলিত বিকাশ, নগদ, রকেট, এই সকল ক্ষেত্রে কি হয়, আমরা কোনো একটা দোকানে যাই, দোকানে যাওয়ার পরে মনে করি যে আমি বাড়িতে 2500 টাকা পাঠাবো, তাহলে দোকানদারকে আমি 2500 টাকা দিলাম। তো দোকানদার কি করে, ওই 2500 টাকা তার কাছেই রাখে, কিন্তু আমি যাকে পাঠাচ্ছি তার কাছে একটা 2500 ডিজিট পাঠিয়ে দেয়। ওই ডিজিটটা সে আবার চেঞ্জ করতে পারে, চেঞ্জ করে সে আবার 2500 টাকা অন্য কোনো একটা এজেন্টের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারে। অর্থাৎ তাকে হ্যান্ড টু হ্যান্ডও নিতে হইলো না, ফেস টু ফেসও নিতে হইলো না, শুধুমাত্র ডিজিটের মাধ্যমে কনভার্সনটা হয়ে গেল। এই ডিজিটের মাধ্যমে যে এক্সচেঞ্জটা হয় সেটাই হচ্ছে ডিজিটাল এক্সচেঞ্জ। এখন এই ডিজিটাল এক্সচেঞ্জটাই অনেকে বলে ভার্চুয়াল এক্সচেঞ্জ, অনেক বলে লিকুইড মানি, যে যেভাবেই বলুক ডিজিটাল এক্সচেঞ্জটাই বর্তমানে বহুল প্রচলিত। পরবর্তীতে এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এর পরবর্তী স্টেপে টপিকস 4-এ আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে হোয়াই ফরেক্স ট্রেডিং মাস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ ফরেক্সে তো শুধুমাত্র বাই এন্ড সেল হয়, হয় আপনি বাই করবেন নয়তো সেল করবেন, কিন্তু তারপরেও ট্রেডিংটা কেন ইম্পর্টেন্ট? ট্রেডিংটা ইম্পর্টেন্ট এই কারণে বর্তমানে আমাদের সমাজে অনেক ভাই ও বন্ধু আছেন যারা ফরেক্স মার্কেটের উপর কোনো প্রকার প্রশিক্ষণ ছাড়া শুধুমাত্র কয়েকটি অনলাইন ভিডিও কিংবা দুই একটা পিডিএফ পড়ে উক্ত মার্কেটে অগ্রসর হওয়ার চেষ্টা করে থাকেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা বেশি দূর অগ্রসর হতে পারেন না। প্রাথমিক অবস্থায় তারা প্রশিক্ষণ গ্রহণ করাকে এড়িয়ে চলেন, আবার এমন অনেকেও আছে যারা প্রশিক্ষণের কথা বললে দান্দাবাজি মনে করেন এবং বিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে থাকেন। তাদের বক্তব্য হচ্ছে অনলাইনে সবকিছুই এমনিতেই পাওয়া যায়, প্রশিক্ষকের প্রয়োজন কি? সমস্যাটা শুধু ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রেই নয়, বরং ইন্টারনেট ভিত্তিক প্রায় সব কাজের ক্ষেত্রেই তাদের দৃষ্টিভঙ্গি অনেকটাই এমন। অথচ নির্দিষ্ট একটি সময়ের পর তারা নিজেদের কর্ম ব্যর্থতার প্রধান কারণগুলা কিন্তু ঠিকই খুঁজে বের করে এবং প্রশিক্ষণের প্রয়োজনীয়তা অনুভব করে, যদিও ততদিনে অনেক সময় অনেক টাকা হাতছাড়া হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে ধরেন ফরেক্স ট্রেডিং, এটা নিয়ে ইউটিউবে সার্চ করলে অনেকগুলো চ্যানেল পাওয়া যায়। এখন আপনি চ্যানেলে একের পর এক ভিডিও দেখা শুরু করলেন, তো 50 থেকে 60টা ভিডিও বা 100 বা 5-7টা চ্যানেল দেখার পরে আপনার কাছে মনে হলো আমি তো সবই জানি, খুব ইজিলি আমি ট্রেড করতে পারি। অর্থাৎ আপনি এটা জানার পরেই আপনি এক বিনিয়োগ করার জন্য মোটামুটি কিছু টাকা ম্যানেজ করলেন, কোন একটা ব্রোকারে গিয়ে অ্যাকাউন্ট খুললেন, অ্যাকাউন্ট খুলে আপনি বিনিয়োগ করলেন, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আপনি ফরেক্স এর যে অ্যালগোরিদম বা অ্যালগো ট্রেডিং এটা আপনি জানেন না। আপনি যেটুকু জানেন ভাষা, তাতে হয় কি আপনার প্রথম দিককার যে বিনিয়োগগুলো আছে, প্রথম একটা দুইটা বা তিনটা ডিপোজিট আপনি কমপ্লিট জিরো করে ফেলেন। কারো কারোর ক্ষেত্রে দেখা গেছে বছরের পর বছর ঠিকই সে ট্রেড করতেছে, তার কোনো প্রফিটই নাই। এরকম মানুষের অভাব নাই। এখন আপনারা যেমন এই ট্রেনিংটা নিচ্ছেন, এখন অনেকেই আছে যে কোনো ট্রেনিং ছাড়াই নিজ থেকেই ফরেক্স শুরু করবে, অর্থাৎ বাই আর সেল, এটার জন্য ট্রেনিং এর কি দরকার? কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে যখন তার অ্যাকাউন্টগুলো জিরো হওয়া শুরু হবে তখন তার কাছে মনে হবে আসলে আমার শেখা দরকার ছিল। অর্থাৎ $1000 ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে লস করার চেয়ে আমি যদি $200 বা $500 দিয়ে কারোর কাছ থেকে ভালোভাবে ফরেক্সটাকে শিখে তারপর আমি ট্রেডিং এ আসতাম, তাহলে আমার অ্যাকাউন্টটা অনেক স্টেবল হইতো, অ্যাটলিস্ট জিরো আর হইতো না। তো এরকম অনেক বন্ধু আছে যারা আসলে ট্রেনিং ছাড়াই শুরু করতে চায়। আবার অনেকে আছে ফরেক্সের যে ট্রেনিংটাকে ধান্দাবাজি মনে করে। এটা আসলে প্রশিক্ষকদের অনেক দোষ। অনেক প্রশিক্ষক আছে নিজেরাই প্রফিট করতে পারে না, নিজেরা যেহেতু প্রফিট করতে পারে না, ওরা যেটুকু জানে সেইটুকু দিয়েই চেষ্টা করে ট্রেনিং বাণিজ্য, অর্থাৎ মানুষকে শিখাবে। এখন সে নিজেই যদি প্রফিট করতে না পারে মানুষকে কি শেখাবে? তো এরকম দেখা গেছে যে কিছু কিছু স্টুডেন্টকে তারা শেখায়, শেখানোর পরে তাদের নিয়ম অনুযায়ী ট্রেড করতে গেলে দেখা গেছে কোনো মানি ম্যানেজমেন্ট ঠিক থাকে না, সাইকোলজি ঠিক থাকে না, ওদের নিজস্ব কোনো স্ট্র্যাটেজি নাই, দেখা গেছে ওভার ট্রেডিং করে। সবকিছু মিলিয়ে
চেষ্টা করে যে প্রফিট করার জন্য, কিন্তু আসলে লোভের কারণে, মানি ম্যানেজমেন্ট না থাকার কারণে অ্যাকাউন্ট আবারও জিরো হয়। এখন যার কাছ থেকে শিখছে তার দোষ হয়ে যায় যে উনি আসলে ধান্দাবাজ, বিভিন্ন রকমের কমেন্টস করে, কিন্তু আসলে যে শিখাইছে তার মধ্যে হয়তো বা ত্রুটি থাকতে পারে এবং যে শিক্ষাটা গ্রহণ করছে তার মধ্যে ত্রুটি থাকতে পারে। তো এই ব্যাপারগুলো আমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে। এর পরবর্তী যে ব্যাপারটা সেম টপিকস এর উপরে, অর্থাৎ হোয়াই ফরেক্স ট্রেনিং মাস্ট ইম্পর্টেন্ট। আবার ক্ষেত্র বিশেষে কিছু অতি চালাক ব্যক্তিকে দেখা যায় যারা অল্পতেই সবকিছু বুঝে যান। তারা প্রায় সব বিষয়ে অভিজ্ঞ, কিন্তু সমস্যা হলো তারা নিশ্চিত আয় করতে পারেন না, অথবা তারা কি চান, কিভাবে চান এটাও বুঝতে পারেন না। আবার এরকম হয় যে পরিণতিতে তারা কোনো একটি ইনকাম সোর্সের সুফল ভোগ করতে পারেন না। এছাড়া তাদের ভিতর চরম অস্থিরতাও কাজ করে, যেমন কিছুদিন ফরেক্স নিয়ে ব্যস্ত, কিছুদিন এসইও, কিছুদিন ওয়েব ডিজাইন ইত্যাদি ইত্যাদি। আবার কখনো কখনো সবকিছু বাদ দিয়ে অমুক ভাইয়ের এই সমস্যা, তমুক ভাইয়ের এই সমস্যা ইত্যাদি নিজের ব্যর্থতা ডাকতে হাজারো সমস্যার ফিস্তি। দীর্ঘ ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে মহাপণ্ডিত ব্যর্থ লোকদের উপর আমার দীর্ঘ গবেষণার রেজাল্ট এমনই। তাই নবাগত প্রতি প্রত্যাশা থাকবে, যদি ইন্টারনেট জগতে সত্যি ক্যারিয়ার করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আপনার পরিচিত কোনো অভিজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে অগ্রসর হন। ইনশাল্লাহ খুব সহজেই আপনি অগ্রসর হতে পারবেন। এক্ষেত্রে সময় ও টাকা দুটোই বাঁচবে। ব্যাপারটা কিরকম আমি আবার বলে দেই, সেটা হচ্ছে অনেকে আছে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা গুগল থেকে মোটামুটি একটা কনসেপ্ট নেয়, সেই কনসেপ্ট নিয়ে চেষ্টা করে যে আমি এটা নিয়ে সফল হব, কিন্তু প্রকৃতপক্ষে সে সফলতার ধারে কাছেও যেতে পারে না। তো এরকম অনেকেই আছে যে অল্প শিখে মনে করে নিজেই মহাপণ্ডিত, কিন্তু পরবর্তীতে আসলে সে কিছুই করতে পারে না। এই জন্য কোনো একটা কাজ শুরু করার পূর্বে এটা ট্রেনিংটা খুবই দরকার। এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে হু আর লুজার এট ফরেক্স মার্কেট, অর্থাৎ ফরেক্স মার্কেটে কারা ক্ষতিগ্রস্ত হয়। শেয়ার মার্কেট বা স্টক এক্সচেঞ্জের সাথে সম্পৃক্ত ট্রেডারগণ যারা শেয়ার মার্কেটের চিন্তা ভাবনাকে ফরেক্স মার্কেটে প্রয়োগের চেষ্টা করে থাকেন। শেয়ার মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট, যে মার্কেট হচ্ছে শুধুমাত্র সেল করার পরে মার্কেট যদি উপরের দিকে যায় তখনই শুধুমাত্র এখান থেকে প্রফিট করা সম্ভব। কিন্তু ফরেক্স মার্কেটটা হচ্ছে দ্বিমুখী মার্কেট, অর্থাৎ এখানে বাইও থাকতে পারে, সেলও থাকতে পারে। এই জন্য ফরেক্স মার্কেট থেকে যদি কেউ প্রফিট করতে চায় তাহলে ফরেক্স মার্কেটের ফুল অ্যালগোরিদম খুব ভালোভাবে জানতে হবে। অর্থাৎ আপনি শেয়ার মার্কেটে অনেক ভালো কিছু জানতে পারেন, কিন্তু ফরেক্স মার্কেটের জন্য আপনি নতুন। শেয়ার মার্কেটের কনসেপ্ট যারা ফরেক্স মার্কেটে ইনভেস্ট করতে চায় বা কনসেপ্ট খাটাতে চায় তারাই সাধারণত লুজার হয়। আবার অতি উৎসাহী কিছু বিনিয়োগকারী আছে যারা মার্কেট বুঝে ওঠার আগে বিনিয়োগে চলে যান এবং বাচ্চা সুলভ আচরণ করে থাকেন। এরা কিছুটা অস্থির প্রকৃতির মানুষ। ব্যাপারটা কিরকম, ইউটিউব থেকে 5-7টা বা 10টা 15-20টা ভিডিও দেখার পরে যখন সে বুঝতে পারে কিভাবে ফরেক্স এর অ্যাকাউন্ট খুলতে হয়, সে সেই রকম একটা অ্যাকাউন্ট ওপেন করার পরে কোনো কিছু বোঝার আগেই ওইখানে ডলার ডিপোজিট করে, এবং ডিপোজিট করার ডলারের পরে ইচ্ছা মতো বাই সেল করার পরে সে অ্যাকাউন্টটা টিকায় রাখতে পারে না। এইরকম বিনিয়োগকারী বা ইনভেস্টর যারা থাকে তারাও ফরেক্স মার্কেটে খুব সহজেই লস করে। এছাড়াও কিছু কিছু ইনভেস্টর আছে যারা 2 সংখ্যার ইনভেস্টর, মানে ছোট অঙ্কের $10, $20, $50, $80 এরকম বিনিয়োগ করে। ফরেক্স মার্কেট হচ্ছে একটা বিশাল মার্কেট, এখানে পিপসের হিসাব করে চলতে হবে যে মার্কেট উপরে কতখানি যাবে, নিচে কতখানি যাবে। এখন এটা না বুঝে এই মার্কেটের রেঞ্জ সম্পর্কে কোনো কনসেপ্ট না রেখে যদি ছোট ছোট বিনিয়োগ করে, এটা হচ্ছে একটা সমুদ্রের মধ্যে 1 ফোঁটা পানি দিয়ে কিছুই হবে না। অর্থাৎ যারা 2 সংখ্যার ইনভেস্টর, অর্থাৎ হচ্ছে অল্প টাকায় বিনিয়োগ করতে চায় এবং এখান থেকে প্রফিট করতে চায়, তারাও ফরেক্স মার্কেটে ক্ষতিগ্রস্ত হয়। তো ফরেক্স মার্কেটে কারা ক্ষতিগ্রস্ত হয় এই ব্যাপারটা আমরা মোটামুটি জানলাম। আমার কাছে মনে হয় যারা কোর্স করে বা কোনো একটা প্রফেশনাল এক্সপার্টের কাছে যায় তারা এই 3 প্রকারের যে কোনো এক প্রকারের মধ্যেই পড়বে। এটা হচ্ছে আমার নিজস্ব গবেষণা। এরপরে ফরেক্স মার্কেটে যদিও অনেকে ক্ষতিগ্রস্ত হয়, এখান থেকে কিন্তু অনেকে প্রফিটও গেইন করে। এখন ফরেক্স মার্কেটে সফল ট্রেডার কারা? ফরেক্স মার্কেটে যারা দীর্ঘ সময় লং টার্ম ট্রেড করে, অর্থাৎ ডে ক্যান্ডেল, দৈনিক ক্যান্ডেলের উপর ভিত্তি করে ট্রেড করে বা দীর্ঘমেয়াদী ট্রেড করে থাকেন, এবং ইনকাম সোর্স হিসেবে এই ফরেক্স মার্কেটের বাইরেও তাদের একটা ইনকাম সোর্স থাকে, তারাই ফরেক্স মার্কেটে দীর্ঘ সময় ধরে টিকে থাকেন। আবার ফরেক্স মার্কেটটা যেহেতু মেজর কারেন্সি, ক্রস কারেন্সি, কমোডিটিস, স্টক মার্কেট, ইউএস স্টক মার্কেট, ইউনাইটেড কিংডমের স্টক মার্কেট, তারপর বন্ড মার্কেট, এই সব কিছু মিলে তৈরি। এখানে অনেকগুলো ট্রেডার যদি অ্যানালাইসিস করে, তাহলে কোনো ট্রেডারের অ্যানালাইসিস যদি ভুল হয় অন্য ট্রেডারের অ্যানালাইসিস থেকে সে এটা শুধরিয়ে নিতে পারে। অর্থাৎ যারা গ্রুপ ট্রেড করে, লং ফোকাস মার্কেটের মধ্যে অ্যানালাইসিস করে, তারা ফরেক্স মার্কেটে দীর্ঘ সময় টিকে থাকে।
তারপর হচ্ছে ফরেক্স মার্কেটের যেটা বড় একটা অস্ত্র, সেটা হচ্ছে স্ক্যালপিং এবং হ্যাজিং এড়িয়ে চলা। অর্থাৎ রিস্ক রিওয়ার্ড এবং ইন্টারডে স্টাইলে যারা রিস্ক রিওয়ার্ড মানি ম্যানেজমেন্ট সবকিছু হিসাব করে ট্রেড করে থাকেন, তারা ফরেক্স মার্কেটে সাকসেসফুল হন। তার মানে হচ্ছে সফল হতে হলে আপনাকে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগের চিন্তা করতে হবে, একটা রিয়েলিস্টিক প্রফিট চিন্তা করতে হবে। অর্থাৎ মাসে 30%, 40% না, আমি মাসে 10 থেকে 15% বা 5 থেকে 10% প্রফিট করব, কিন্তু সেটা কনসিস্টেন্স, অর্থাৎ প্রতি মাসেই করব। বা 15 থেকে 20% করব, সেটা কনসিস্টেন্স মানে প্রতি মাসেই করব। এটা হচ্ছে রিয়েলিস্টিক চিন্তা। এখন কেউ যদি বলে প্রতি মাসে তার অ্যাকাউন্টটা ডাবল হয়ে যাবে, এটা হচ্ছে আনরিয়েলিস্টিক চিন্তা। ফরেক্স মার্কেটে কিছু যদি আনরিয়েলিস্টিক চিন্তা করে, তাহলে সে লস করবে। আবার অনেকে আছে 20 মিনিট 25 মিনিটে ট্রেড করে, দেখা গেছে 2-3 ঘন্টার জন্য ট্রেড করে, 5 মিনিটের ক্যান্ডেল ধরে ট্রেড করে, 1 মিনিটের ক্যান্ডেল ধরে ট্রেড করে, যেটাকে আমরা স্ক্যালপিং বলি। তো এই স্ক্যালপিং করলেও অ্যাকাউন্ট আসলে ওইরকম ভাবে টিকায় রাখা কষ্ট হয়ে যায়, কারণ স্ক্যালপিং হচ্ছে হাই রিস্ক। অর্থাৎ দেখা গেছে যে 20 পিপস বা 15 পিপস আপনার অ্যাকাউন্টের এগেনস্টে গেল, ইনস্ট্যান্ট লস হয়ে গেল, বা 15 পিপস বা 20 পিপস পক্ষে গেল, ইনস্ট্যান্ট কিছু লাভ হইলো। এখন সেই ক্ষেত্রে যদি মানি ম্যানেজমেন্ট অর্থাৎ ওই ট্রেডের লট সাইজ ঠিক না থাকে, তাহলে খুব সহজে অ্যাকাউন্ট জিরো হইতে পারে। এই জন্য সফল ট্রেডাররা লং টার্ম ট্রেড করবে, তারা কোনো একটা গ্রুপে কোনো একটা মেন্টরের সাথে থাকবে, এবং তারা স্ক্যালপিং এবং হ্যাজিং করবে না। হ্যাজিং ব্যাপারটা কি, দেখা গেল একটা পজিশনে আমি ট্রেড নিলাম, এখন ট্রেডটা আমার এগেনস্টে চলে গেল, এখন যেদিকে যাওয়া শুরু করলাম আমি সেই দিকে আরেকটা ট্রেড ওপেন করলাম। আমি 2টা ট্রেড ওপেন করে হয়তো আমি মার্কেটটাকে মোটামুটি স্টেবল করে ফেললাম, কিন্তু বিভিন্ন স্প্রেড কমিশন সবকিছু যখন কাটা শুরু হয়, তখন দেখা যায় যে হ্যাজিং এও অ্যাকাউন্ট টিকে থাকে না, টিকে থাকলেও মোটামুটি অল্প সময়ের জন্য টিকে থাকে। তো এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। এরপরে যেটা 7 নম্বর টপিকস এবং প্রথম ক্লাসের সর্বশেষ টপিকস, এই টপিকসটা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ট্রেডিং টার্মস ফর ফরেক্স মার্কেট। অর্থাৎ ফরেক্সে যদি আপনি ট্রেড করতে চান, কি কি জিনিসগুলো খেয়াল করলে আপনাকে ট্রেড করতে হবে। সবার আগে যেটা দরকার, প্রিপারেশন। আপনি মার্কেটে আসবেন, একটা ইন্টারন্যাশনাল মার্কেট, যে মার্কেটে বিল গেটস বলেন, অথবা লরেন বাফেট বলেন, ওয়ারেন বাফেট বলেন, অথবা আপনি জ্যাকমা বলেন, সবাই এই মার্কেটের মধ্যে ট্রেড করে। তো এটা আসলে এমন কোনো মার্কেট না যেখানে আপনি ইচ্ছা হইলো আপনি বাই করবেন, ইচ্ছা হইলো আপনি সেল করবেন এবং খুব সহজেই প্রফিট করে বের হয়ে যাবেন। এটা আসলে কোনোভাবেই পসিবল না। এই মার্কেটে যদি আপনি লং টাইম টিকে থাকতে চান, তাহলে আপনার প্রিপারেশন লাগবে, অর্থাৎ প্রস্তুতি মাস্ট। যদি আপনার প্রস্তুতি ভালো থাকে, তাহলে এই মার্কেটে আপনি টিকে থাকবেন। আর যদি প্রস্তুতি ভালো না থাকে, তাহলে এই মার্কেটে টিকাটা আপনার জন্য অনেক কষ্ট হবে। যে কাজটা আপনারা করতেছেন, আপনারা এই কোর্সটা করতেছেন মানে কি, আপনারা অলরেডি প্রিপারেশন লেভেলে চলে আসছেন। আপনি বুঝতে পারছেন যে কারোর কাছ থেকে না শিখে, ভালোভাবে প্রস্তুতি না নিয়ে, মার্কেটের ল্যাঙ্গুয়েজ যদি আমি না বুঝি, তাহলে এই মার্কেটে টিকে থাকাটা কষ্টকর। অর্থাৎ আপনি প্রিপারেশন লেভেলে আছেন। এখন আপনি প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু আপনি প্র্যাকটিস করতেছেন না বা মার্কেটে স্ক্রিনিং করতেছেন না, হবে না। আপনি যখন প্রস্তুতি নেবেন, এট দ্য সেম টাইম মার্কেটের ব্যাপারটাকে, লাইভ মার্কেটের ব্যাপারটাকে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আপনি যা শিখতেছেন, লাইভ মার্কেটে কি ব্যাপারটা ওই রকম ভাবে আচরণ করতেছে নাকি, অথবা ওই রকম ভাবে আচরণ না করলে কি কি চেঞ্জ আসতেছে, অথবা যে চেঞ্জগুলো আসতেছে সেই চেঞ্জগুলোকে ওভারকাম করার জন্য আপনাকে কি কি প্রিকশন নিতে হবে, সেই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে। অর্থাৎ প্রিপারেশনের পরের লেভেলটা হচ্ছে প্র্যাকটিস এবং লাইভ মার্কেট স্ক্রিনিং। এখন অনেকেই আছে ডেমোতে অনেক ভালো করে, কিন্তু তাকে যখন একটা লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট দেওয়া হয়, তখন সে তার অ্যাকাউন্ট থেকে জিরো করে ফেলে। অর্থাৎ আপনি প্রিপারেশন এবং প্র্যাকটিসের পরে লাইভ ট্রেডিং ক্যাপাবিলিটি লাগবে, এবং লাইভ ট্রেডিং ক্যাপাবিলিটি তখনই আসবে যখন আপনার প্রিপারেশনটা পারফেক্ট থাকবে এবং এট দ্য সেম টাইম আপনার প্র্যাকটিসটাও পারফেক্ট থাকবে, তখনই আপনি লাইভ ট্রেডিং ক্যাপাবিলিটিটা কমপ্লিট হবে। তারপরে হচ্ছে আপনাকে স্টাডি করতে হবে, কারণ মার্কেটগুলো মুভ হয় বিভিন্ন ইকোনমিক্যাল ডাটাতে। অর্থাৎ কোন একটা দেশের কখন কোন নিউজ পাবলিশ হচ্ছে, কোন একটা পলিটিক্যাল ইস্যু হইতে পারে, ইকোনমিক্যাল ইস্যু হইতে পারে, অথবা কোন একটা দেশের দেখা গেল যে সেন্ট্রাল ব্যাংকের কোন একটা ব্রিফ হইতে পারে, অথবা কোন একটা দেশের কারেন্সি ইন্টারেস্ট রেট হইতে পারে। এগুলোর উপর ডিপেন্ডস করে মার্কেটে মুভমেন্ট চলে আসে। যেহেতু মুভমেন্ট গুলো এই সকল কারণে আসে, সেহেতু আপনাকে খুব ভালোভাবে অল টাইম স্টাডিতে থাকতে হবে যে মার্কেটে কখন কি চেঞ্জ গুলো আসে, চেঞ্জ গুলো বোঝার জন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে মার্কেটকে আপনার মনিটর করতে হবে। অর্থাৎ একটা সার্টেন পিরিয়ড পরে আপনি যখন মার্কেটকে মনিটর করবেন, তখনই আপনি খুব সহজেই ফরেক্সে ট্রেড করে টিকে থাকতে পারবেন। অর্থাৎ লং টার্মে যদি আপনি ফরেক্সে টিকে থাকতে চান, তাহলে আপনার লাগবে হচ্ছে প্রিপারেশন, প্র্যাকটিস, লাইভ ট্রেডিং ক্যাপাবিলিটি, স্টাডি এবং মার্কেট মনিটর। তাহলেই আপনি খুব সহজে
এই মার্কেটে টিকে থাকতে পারবেন। তো এই ছিল আমার প্রথম ক্লাস। আমি মোটামুটি 7টা টপিকস নিয়ে এই ক্লাসে কথা বললাম। এই ভিডিওটা আপনারা রিভিউ করে করে বারবার দেখবেন। বারবার দেখলে, অর্থাৎ প্রথম ক্লাসে আমি এত কিছুই বললাম যে এটা নিয়ে আসলে মিনিমাম 10টা ভিডিও বানানো সম্ভব। তো আমি আসলে 10টা ভিডিও বানাতে চাই না, আমি একটা ভিডিওর মাধ্যমেই শেষ করতে চাই। এখন এটা আপনারা নিজেরা দেখবেন, বেশি বেশি করে দেখবেন। প্রথমবার বুঝতে না পারলে আরেকবার দেখবেন। যেসব জায়গায় বুঝবেন না সেসব জায়গাগুলো নোট করে রাখবেন। পরবর্তী যেই ক্লাসটা থাকবে সেই ক্লাসের আগে আপনাদের যে প্রবলেমগুলো থাকবে সেই প্রবলেমগুলো আমাকে বললে আমি এগুলা কনসেপ্ট ক্লিয়ার করে দিব। এখন টিউটোরিয়াল নিয়ে যদি নিজেরা সময় দিয়ে না দেখেন তাহলে কিন্তু হবে না। আপনাদের নিজেদের দেখতে হবে এবং এখান থেকে প্রবলেমগুলা খুঁজে বের করতে হবে এবং সেটা নিজে আপনার ট্রেডিং এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে যখন আপনি সাকসেসফুল হবেন না তখন আমাকে বলতে হবে, তখন আমি এটার অল্টারনেট ওয়ে বলে দিব। অর্থাৎ পরিশ্রম শুধু আমি করলেই হবে না, একই সাথে সাথে যারা প্রশিক্ষণ নিচ্ছেন তাদেরকেও পরিশ্রম করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর আমার এই ভিডিও ভেঙে চুরে অনেকে আসলে অনেক ভিডিও ক্রিয়েট করে, তা আমি আসলে এরকম চাচ্ছি না। আমার মোটামুটি আমি চেষ্টা করব মূল যে অ্যালগোরিদম, যে মূল অ্যালগো ফরেক্স ট্রেডিং এর জন্য দরকার, সেগুলো স্টেপ বাই স্টেপ খুব সহজে আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। আর আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমার যে কন্ট্যাক্ট অ্যাড্রেস সেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখানে আমার ইমেল আছে, আমার ফেসবুক আছে, আপনি আমাকে ইমেল করতে পারেন, আমাকে ফেসবুকেও নক করতে পারেন। আমার স্কাইপ নাম হচ্ছে আমিনুল ইসলাম রাজীব, আর এখানে আমার সেল নাম্বারও দেওয়া আছে। আর আমি একটা ওয়েবসাইটের সিও, সেটা হচ্ছে www.repsedu.com। হয়তো বা এই কোর্সটা আমি এই ওয়েবসাইটে রিলিজ করব। তো আশা করি যদি কোনো প্রয়োজন হয় আমাকে নক করলে আমি চেষ্টা করবো আপনাদেরকে ইনস্ট্যান্ট সাপোর্ট দেওয়ার জন্য। তো ঠিক আছে, ভালো থাকবেন। পরবর্তী ক্লাসের কন্টেন্টের জন্য রেডি থাকবেন। অবশ্যই এই ক্লাসে যে ব্যাপারগুলো শিখেছেন সেগুলো একটা নোট ক্রিয়েট করবেন এবং আমি যে কাউকে জিজ্ঞেস করব এটার একটা ফুল প্রেজেন্টেশন বলার জন্য, অর্থাৎ আপনি কি কি শিখতে পারছেন এটা বলার পরে আমি প্রসিড হব নেক্সট ক্লাসে। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।